সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন। আমরা এখানে আমাদের যোগদান নিশ্চিতের জন্য দাঁড়িয়েছি। আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এই সরকারের আমলেই সুপারিশপ্রাপ্ত করা হয়েছে, তাহলে কেন আমাদের নিয়োগ এখন বাতিল করা হলো? আমাদের যোগদান ডেট ছিল 5ই ডিসেম্বর। তো এখন 31 জন রিটকারীর জন্য আমাদের ৬,৫৩১ জন ক্যান্ডিডেট সুপারিশপ্রাপ্ত কেন রাস্তায় দাঁড়াবে? আমাদের প্রাথমিক উপদেষ্টা বিধান রঞ্জন স্যারও আমাদের বলেছে, তোমরা আমার ফ্যামিলি, আমি কোনোভাবেই চাবো না আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হোক। তো আজকে আমরা কেন রাস্তায়? উনি নিজে আমাদের আশ্বস্ত করছে ৬,৫৩১ জন কেউ বাদ যাবে না। আর প্রত্যেকটা আমাদের 6-7টা হিয়ারিং হয়েছে, প্রত্যেকটা হিয়ারিং আমাদের পক্ষে ছিল, আমাদের সাবমিশন ভালো ছিল। তাহলে জাজমেন্টের দিন কেন আমাদের রায় বিপক্ষে গেল? এটা আমরা মানি না, আমরা মানবো না। এই সরকারের আমলেই আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে, আবার আমাদের নিয়োগ এখন কেন বাতিল করা হবে? আমরা আজকে কেন রাস্তায় থাকবো? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি আমরা রাখবো। এই কর্মসূচি অব্যাহত করছি না আমরা। না না, আমরা তো এখানে সরকারিভাবে আমরা সুপারিশ প্রাপ্ত। আমরা তো এই সরকারি আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে, আমরা নিয়োগপত্র হাতে পেয়ে গেছি। তো এইখানে তো পলিটিক্যাল সাইড না, তো আমরা তো সরকারি কর্মচারী বা কর্মকর্তা হিসেবে নিজেদের দাবি করি, যেখানে আমরা সুপারিশ প্রাপ্ত চূড়ান্তভাবে আমরা এর সাথে রিলেটেড না। আমরা সরকারি কর্মচারী বা কর্মকর্তা হিসেবে নিজেদের দাবি করি। আর সবচেয়ে বড় আরেকটা টপিক বলি, আমার অনেক ভাই বোন যারা এখানে যোগদান করবে বলে চাকরি ছেড়ে চলে আসছে, আজকে এদের ভবিষ্যৎ কি? আমার এমনও বোন আছে যে চাকরি হয় নাই বিধায় শ্বশুর বাড়ি থেকে তাকে ডিভোর্স নিয়ে চলে আসতে হয়েছে। কালকে যমুনায় আমরা গিয়েছি বিধায় আমরা আমাদের দাবি জানাইতে গিয়েছি, ওইখানে আমার প্রেগনেন্ট বোন, তাকে লাঠিচার্জ করা হয়েছে, তাকে মানে সে এমন অসুস্থ, সে এখনো অ্যাডমিট আছে। আমরা মনে করি এটা আমাদের বিরুদ্ধে একটা প্রহসনের রায় দিয়েছে। কারণ হচ্ছে আমাদের আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তারা এখন অলরেডি স্কুলে যোগদান করেছে, আমরা কিন্তু এখনো রাজপথে। এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, যেহেতু এটা 2023 সালের 14 দিনের সার্কুলার 19 বিধি অনুযায়ী এটা নিয়োগ সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের বেলায় কেন এটা প্রহসনে রূপান্তরিত হলো? বিচারপতি এটা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে রায় দিয়েছে। কারণ হচ্ছে যে আগের নিয়োগগুলো কিন্তু এই 19 বিধি অনুযায়ী হয়েছে এবং এই সরকারই আমাদেরকে নিয়োগ দিয়েছে। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও, মেডিকেল করার পরও কেন আমরা আজকে নিয়োগ বঞ্চিত? এটা আমরা আপনাদের কাছে মানে বলতেছি যে আমাদেরকে দ্রুত এবং নিয়োগ দিতে হবে, এবং নিয়োগ না দিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। যেদিন থেকে আমি শুনলাম আমার প্রাইমারিতে জব হয়েছে, সেদিন আমি একটা আশায় আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন আমি যখন শুনলাম আমাদের অনুকূলে রায়টা চলে গেছে, তখন আমার পক্ষে আর শ্বশুর বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয়নি। আমি এখন কিভাবে মুখ দেখাই? আমি রাতে ঘুমাতে পারি না। আমার হাজব্যান্ড বলে, তুমি তো এখন চাকরি ছেড়ে দিয়েছ, তুমি এখন কি সংসার করবা? আপনারাই বলুন, আমি এখন সংসারে কিভাবে ফিরে যাব? আমি চাকরির ওইখানেও ফিরে যেতে পারতেছি না। আমাকে তারা এখন বলবে, আপনি তো সরকারি চাকরির আশায় ছেড়ে দিয়েছেন, এখন কেন আসছেন? আমি ওনাদেরকে খুব গর্বের সহিত বলেছি, ইভেন আমি ওনাদেরকে অনেক মিষ্টি খাওয়াই আসছি। ওনারা আমাকে প্রাণ ভরে দোয়া করেছে, বলেছে হ্যাঁ তুমি যাও, তুমি ওইখানে ভালো চাকরি করো, আমাদের এখানে কনে করবা। আমি ওইখানে ওনাদেরকে আশ্বস্ত করেছি, স্যার আমাদের রায় আমাদের পক্ষেই আসবে, আপনারা চিন্তা করেন না। বলল হ্যাঁ তোমরা যাও, তোমরাই জয়ী হবে। কিন্তু রাষ্ট্র আমাদের সাথে এটা কি অন্যায় করলো? এটা কি আমাদের কাম্য ছিল? বিচারক আমাদের সাথে কেন অন্যায় করলো? আমি প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমার আকুল আবেদন, আমার মতো নারীরা যারা চাকরি ছেড়েছে তাদের চাকরি আপনি ফিরিয়ে দেন। নিয়োগ যখন কনফার্ম হয়ে গেল যে 5 তারিখে জয়নিং এর পরে সে কনফার্ম যখন হওয়ার পরে সে তার আগের চাকরিটা ছেড়ে দিছে। এখন তার উপায়টা কি? সে আগেরটাও হারাইলো, এখন এইটাও বন্ধ করে দিল। এর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা এই ৬,৫৩১ জনের নিয়োগ বহাল চাই। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প হইতেই পারে না। কারণ এরপরেও ২,০০০-এর উপরে বেসরকারি চাকরি করতো, তারা সেটেল ছিল, সবাই সেটেল ছিল, পরিবার নিয়ে থাকতো, পরিবারের ভরণ পোষণ করতো। এই চাকরি ছেড়ে দেওয়ার পর তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, অনেক সংসারে ঝামেলা তৈরি হয়ে গেছে। আমি সংসারের দিকে তাকাইতে পারি না। এই ৬,৫৩১ জন কিন্তু ফেলায় চাকরি হয় নাই। আমাদের যোগ্যতা ছিল আমরা এখানে একজনও
এইট নাইনে পড়া কোনো ব্যক্তি নয়, আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে এসেছি। তাহলে আমাদের সাথে বৈষম্য কেন? যারা কৃতকার্য হয়েছে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা কৃতকার্য হয়েছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই বৈষম্য কেন? আমাদের 6531 জনের ভাইবা নেওয়ার পরে আমরা যখন কৃতকার্য হয়েছি, ইতিমধ্যেই আমাদের ড্রপ টেস্ট, আমাদের মেডিকেল টেস্ট, আমাদের পুলিশ ভেরিফিকেশনের ফর্ম, ইভেন নিয়োগপত্র পর্যন্ত আমাদের হাতে চলে আসছে। এই নিয়োগপত্র হাতে আসার পরেও আমরা এখনো বিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারি নাই। আর আমরা যে এখানে হেলায় বেলায় আসি নাই, আমাদেরকে যে এই বর্তমান সরকারই অনুমোদন করেছে তার প্রমাণস্বরূপ আমি বলতে চাই, আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বর্তমান সরকারের, আগের নয়, বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অধিদপ্তর সকলের সর্বসম্মতিক্রমে 19 বিধিমালায় আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে সুপারিশপ্রাপ্ত করা হয়। এখানে আমরা নিজেরা একা একা সুপারিশপ্রাপ্ত হইনি, আমরা আকাশ থেকে পড়ি নাই, আমাদেরকে এই রাষ্ট্রই সুপারিশপ্রাপ্ত করেছে এবং এই সরকারের আমলেই আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। আমরা এই বৈষম্য মেনে নেব না। আমি একজন নারী, আমি একজন মা, আমি একজন মায়ের সন্তান, আমি নারী বলে অবহেলিত কেন হব? 6531 জনের মধ্যে 4000 নারী আছে। এই রাষ্ট্রের কি এই নারীদের লাগবে না? আমি দৃষ্টি আকর্ষণ করতেছি প্রধান বিচারপতির নিকট, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় মহোদয় ডক্টর ইউনূসের দিকে, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি প্রাথমিক উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জনের নিকট, আপনাদের নিকট হাত জোর করে প্রার্থনা করতেছি, আমাদের নারীদের সাথে আমাদের ভাইদের অধিকার ফিরিয়ে দিন। আমাদের মুখের কাছ থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে মানিকের মতো বিচারপতি এখনো আইন বিভাগে আছে। আপনারা বিচারপতি মানিককে স্মরণ করুন, তার পরিণতি নিয়ে একবার ভাবুন। এই সরকার, এই স্বৈরাচারের পতন কিন্তু এই ছাত্র সমাজ করেছে। আমরা কেউ বসেছিলাম না, অন্যায়ের প্রতিবাদ করেছি, আমরা সফল হয়েছি। এখন নিজেদের সাথে যখন অন্যায় হচ্ছে আমরা বসে থাকবো না। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো ততদিন পর্যন্ত যতদিন না আমরা আমাদের অধিকার আদায় করতেছি। আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিতেই হবে। এটা আমাদের সাথে সচরাচর একটা অন্যায় করা হয়েছে। বর্তমান সরকার আমাদেরকে সুপারিশ করেছে, বর্তমান সরকারের আমলেই আমাদেরকে সেখান থেকে হেনস্থার সহিত বিতাড়িত করা হচ্ছে। এই অপমান, এই হেনস্থা আমরা কখনো মেনে নেব না। আমরা এখানে গ্রাম থেকে উঠে আসা বেশিরভাগ নারী। একটা নারী গ্রামে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা, শ্বশুরবাড়ি সামলানো, বাচ্চা সামলানো, শ্বশুরবাড়ির লোকজনের মনোজয় করে তারপর আমরা কলেজ ভার্সিটিতে গিয়ে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা রাস্তার ময়লা নয় যে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবে, যে রাধে সে চুলো বাঁধে। যে নারী সংসার সামলাতে পারে সে নারী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে। তেমনি ভাবে সেই নারী নিজের অধিকার আদায় করতেও শিখতে পেরে গেছে।